সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনে সংস্কার পরিষদ নিয়ে আলোচনা। গেজেট অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হলো না, প্রশ্ন বিরোধী দলীয় নেতার। সংবিধানে না থাকার যুক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর, কার্যনির্বাহী কমিটির বৈঠকে হবে আলোচনা। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। 133 অধ্যাদেশ যাচাই বাছাই করে 2রা এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন দাখিলের নির্দেশ স্পিকারের। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন নানা নানির কবর জিয়ারতে। চাহিদা অনুযায়ী মিলবে জ্বালানি তেল। বিক্রিতে রেশনিং সহ সব বিধিনিষেধ তুলে নিল সরকার। রাশিয়ার তেল আনার বিষয়ে চলছে আলোচনা, জানালেন প্রতিমন্ত্রী। ঈদযাত্রায় রেলপথে ঘরমুখী মানুষের ভিড়। সময় মতোই ছাড়ছে ট্রেন। বিনা টিকিটে প্রবেশে বিধিনিষেধ। ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই ঠেকাতে তৎপর ডিএমপি। কোটিতে বিক্রি সড়ক। হকারের দখলে গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন রাস্তা। বিদ্যুতের অবৈধ লাইনের ছড়াছড়ি। দৈনিক লাখ লাখ টাকা চাঁদাবাজি, অসহায় পুলিশ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত 15। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে নতুন অভিযান তেহরানের। নেতানিয়াহুকে হত্যার হুমকি বিপ্লবী গার্ডে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় উঠে আসে সংবিধান সংস্কার পরিষদ। গেজেট অনুযায়ী সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা থাকলেও কেন সেটি করা হলো না, এমন প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দুই দিন মুলতবি দিয়ে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন বসে সকাল 11টায়। দিনের সূচি অনুযায়ী সকাল 11টা থেকে 12টা পর্যন্ত বেশ কয়েকটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু শুরুতেই বক্তব্য দিতে শুরু করেন বিরোধী দলীয় নেতা। তারকা চিহ্নিত প্রশ্ন 1, মাননীয় সদস্য জনাব ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2, প্রশ্নটি উত্থাপন করুন। আমি সময়ের বাধ্যবাধকতার কারণে একটা বিষয় আলোচনায় যাওয়ার আগেই উত্থাপন করা খুব জরুরি মনে করছি। এ সময় তাকে থামিয়ে দিয়ে পরবর্তীতে আবারও সুযোগ দেবার আশ্বাস দেন স্পিকার। এখন দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আমরা দিনের মধ্যে এই ফ্লোরটা এই প্রশ্নোত্তর কালের পরে সংসদে সবকিছুর জন্য অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার, অনেক ধন্যবাদ। নেতা সুলতান মাহমুদ বাবু প্লিজ। নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষে বেলা 12টায় শুরু হয় জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ। সে সময় বক্তব্য রাখেন জামায়াত আমির। সংসদ স্বাভাবিকভাবে শুরুতেই তিনি বলেন, কথা ছিল যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও আহ্বান করা হবে, কিন্তু সেটি এখনো কেন করা হলো না সে বিষয়ে সংসদের কাছে প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানেই কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধিবেশনের মাধ্যমে আসতে পারে না। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন যখন হাউস সেশনে থাকে না, আর্টিকেল 93 অনুসারে। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট
এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানে সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে জুলাই সনদ অবশ্যই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হওয়া উচিত, তবে সেটি হতে হবে সংবিধান মেনে। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে বিশেষ কমিটিকে প্রেরণ 2 এপ্রিলের মধ্যে এর প্রতিবেদন সংসদে দাখিলের নির্দেশ দেন স্পিকার। সেদিন ছিল ঈদের আগের শেষ অধিবেশন। চলতি মাসের 29 তারিখে বসছে পরবর্তী অধিবেশন, চলবে 30 এপ্রিল পর্যন্ত। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোল উপজেলা বলরামপুর সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এদিন দিনাজপুর শহরে নানা নানির কবর জিয়ারতে অংশ নেবেন তারেক রহমান। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল 10:30টায় পৌঁছাবেন। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা নানির কবর জিয়ারত করে সার্কিট হাউস মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত 8টার বিমানে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। এদিকে প্রাণের নেতা তারেক রহমানের আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। দিনাজপুর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন সংস্কার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করতে পেরেছি। দিনাজপুর সফর নিয়ে জেলা বিএনপি সভাপতি বলেন, এই মাটিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কেটেছে কৈশোর শৈশব। শহরের বালুবাড়িতে তার মা আপোষহীন নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মভূমি। প্রাণচাঞ্চল্যতার মধ্য দিয়ে উনি আসবেন, হাজার হাজার লোক উনাকে অভিবাদন জানাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মানুষদের কন্ট্রোল করা থেকে শুরু করে সিকিউরিটি বিষয়ে যাবতীয় বিষয়ে আমরা এসএসএফ এর পরামর্শেই আমরা করছি। প্রধানমন্ত্রী দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং 3000 পুলিশ মোতায়েন থাকবে। সময় সংবাদ, দিনাজপুর। ঈদযাত্রা ও বড় মৌসুম সামনে রেখে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং তুলে নিল সরকার। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে জ্বালানি নির্বাহী বেশ কিছু জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, রাশিয়ার তেল আমদানির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। ইট পাথরের ব্যস্ত শহর ছেড়ে শেকড়ের টানে বাড়ি ফিরছেন মানুষ। পথের ভোগান্তি এড়াতে ঈদের কয়েকদিন আগেই ঢাকা ছাড়ছেন অনেকে। রোববার সকাল থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড়। চাপ সামলাতে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিধিনিষেধ রয়েছে বিনা টিকিটে প্রবেশেও। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই আগেভাগে ফিরেছেন বাড়ি। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঈদের ছুটির আগেই চলে যাচ্ছি, তো এবার তেমন একটা ভোগান্তি দেখছি না। আগে যাচ্ছি, এবার আম্মু একটু অসুস্থ, তো ভাবলাম আম্মার সাথে একটু বেশি দিন থাকি বাড়িতে। এই যানজট সবকিছু ট্রেনের টিকিটও পাওয়া যায় না, শেষের দিকে ভিড় হয় বেশি, এই জন্য একটু আগে যাচ্ছে। যাত্রীচাপ থাকলেও নেই কোনো শিডিউল বিপর্যয়, সন্তুষ্ট যাত্রীরাও। তবে কয়েকটি ট্রেনে বগি নাম্বার না থাকায় ভোগান্তির কথা জানিয়েছেন অনেক যাত্রী। ট্রেন ঠিক সময় আসছে, কিন্তু এখনো বগি নাম্বার দেয়নি। আমরা সবাই আসলে কনফিউজড, কোন বগিতে উঠবো, কখন উঠবো, কি সমাচার, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। টিকিট কালোবাজারির সঙ্গে কেউ যুক্ত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রেলওয়ে কর্তৃপক্ষের। গুরুত্বপূর্ণ ট্রেনে এক্সট্রা কোচ সংযোজনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া 10টি স্পেশাল ট্রেন পরিচালিত হবে, যেটা 16 তারিখ থেকে স্পেশাল ট্রেনগুলো চলাচল শুরু করবে। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর থেকে ছেড়ে যাবে 39টি আন্তনগরীর ট্রেন। সোমবার থেকে যুক্ত হবে ঈদ স্পেশাল আরও 3 জোড়া ট্রেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। দর্শক দেখছিলেন ঈদযাত্রার খবর। ঈদে ফাঁকা রাজধানীতে চুরি ছিনতাই
ঈদে ফাঁকা রাজধানীতে চুরি ছিনতাই ঠেকাতে তৎপর পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি রোধে তৎপর ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নগদ অর্থ ও স্বর্ণালংকার বহনে চালু হয়েছে পুলিশের এসকর্ট সার্ভিস। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সজাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা ও রাজধানীর নিরাপত্তা নিয়ে রোববার সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ভারপ্রাপ্ত কমিশনার জানান, সড়কে যাতায়াত নিরাপদ করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি রোধে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। নগদ অর্থ স্বর্ণালংকার বহনে এসকর্ট সার্ভিস চালু করেছে ডিএমপি। প্রধান টার্মিনালগুলোতে কাজ করছে বিশেষ নজরদারি ও তদারকি টিম। আমাদের ডিএমপি হতে নগদ অর্থ বা স্বর্ণালংকার পরিবহন করার জন্য মানি এসকর্ট ব্যবস্থা চালু হয়েছে। এই এসকর্ট ব্যবস্থা এখন শেষ দিকে হয়তো আরও বেশি লাগবে। আমরা প্রস্তুত আছি, যে সংখ্যক লাগবে সেই সংখ্যকেই দেওয়া হবে মানি এসকর্ট বা অন্যান্য মূল্যবান মালামাল পরিবহনের সময়। ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা প্রতিরোধে পুলিশি টহল কয়েক গুণ বাড়ানোর কথা জানান কমিশনার। আপনারা জানেন, ঈদের সময় রাজধানী প্রায় ফাঁকা হয়ে যায়। যেন কোনো সুযোগ সুবিধা না নিতে পারে সেজন্য টহল কার্যক্রম জোরদার সহ চেকপোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, কূটনীতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে। রাজধানীর অপরাধ প্রবণ এলাকায় চেকপোস্ট, ফুট পেট্রোল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান কমিশনার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রা ও বড় মৌসুম সামনে রেখে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং তুলে নিল সরকার। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে জ্বালানিবাহী বেশ কিছু জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, রাশিয়ার তেল আমদানির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে জ্বালানি সংকটের শঙ্কায় গত 6 মার্চ থেকে তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করে সরকার। ফলে ফিলিং স্টেশনগুলোই দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় গ্রাহকদের, সইতে হয় তীব্র ভোগান্তি। এক সপ্তাহের বেশি সময় চলার পর অবশেষে এই পদ্ধতি থেকে সরে এলো সরকার। রোববার সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ঈদযাত্রা ও বড় মৌসুম বিবেচনায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আগের মতোই জ্বালানি তেল মিলবে বিধিনিষেধহীন। নতুন চালান আসায় ফিলিং চাহিদা মাফিক তেল পাওয়ার বিষয়েও আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। ইতিমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপাতত গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান প্রতিমন্ত্রী। মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার প্রেক্ষাপটে রাশিয়ার তেল আমদানির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। জ্বালানি তেলের দাম বাড়বে কি বাড়বে না এই ব্যাপারটাতে উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা এটা তো অস্বাভাবিক না। বাংলাদেশের অর্থনীতি যতদিন পর্যন্ত, যে মুহূর্ত পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত, সেই মুহূর্ত পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোন পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সহযোগিতা নিয়ে বিভিন্ন দেশ সহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেশিয়ার ইনজেকশন পুশ, 5 মিনিটের মধ্যে প্রাণ গেল 2 রোগীর। অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে বরিশাল মেডিকেল। কোটি টাকায় বিক্রি হয়ে গেছে গুলিস্তানের বিভিন্ন সড়ক। হকারদের দখলে সরকারি রাস্তা নেওয়া হয়েছে বিদ্যুতের হাজারো অবৈধ লাইন। প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন চলে লাখ লাখ টাকা চাঁদাবাজি। পুলিশ বলছে অভিযানেও তাদের উচ্ছেদ করা যাচ্ছে না।
অন্যদিকে সিটি কর্পোরেশনের দাবি ধাপে ধাপে হকারদের সরিয়ে নেওয়া হবে অন্য স্থানে। শাহিনুর রহমানের ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধানে রিপোর্ট। পাতাল মার্কেট থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত এই 100 মিটার সড়কে প্রায় 300-এরও বেশি ভিটি বা দোকান রয়েছে। পুরো গুলিস্তান জুড়ে এই দোকানের সংখ্যা প্রায় 3000-এরও বেশি। মূলত এই দোকানগুলো ঘিরেই এখানে চলছে কোটি টাকার রমরমা বাণিজ্য। গুলিস্তানের ফুটপাতে দোকান করার জন্য একটু জায়গা পেতে কি করতে হয়? ফুটপাতের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায় এজন্য গুনতে হবে মোটা অঙ্কের টাকা। এর পুরোটাই যাবে প্রভাবশালীদের পকেটে। কিছুক্ষণের মধ্যে মেলে আশ্বাস, এখানকার এক ওয়ার্ড নেতাকে মাসে 8000 টাকা দিলে মিলবে 5 ফুট জায়গা। যারা আগে আমলে করতো ওরাই দেন দোকানপাট বয় যাম ভালো ভালো। সন্ধ্যা নামতেই চোখে পড়ে সব দোকানেই রয়েছে বৈদ্যুতিক সংযোগ। এগুলো সবই অবৈধ সংযোগ। সংযোগ প্রতি দৈনিক দিতে হয় 50 থেকে 100 টাকা। হাজার আমরা টাকা দিই, সিটি কর্পোরেশনের টাকা দেয়, যেরা লাইট জ্বালায় পারে। কিন্তু সরকারি এই সড়ক কারা বিক্রি করলেন? লাইটের নামে দৈনিক 50 থেকে 100 টাকা চাঁদা তাদের পেটে ঢুকছে। 5 টাকার এক একটা দোকান চোখে ফালায় বিক্রি করা হয়, যখন যে সরকার আসে তাদের নেতাকর্মীরাই খায়। তথ্য বলছে বছরের পর বছর গুলিস্তানের বিভিন্ন সড়ক ফুটপ্রতি দামে বিক্রি করেন বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী কিছু মানুষ। প্রায় 2 কিলোমিটার সড়ক জুড়ে 2000-এর বেশি দোকানে জায়গা প্রতি মাসিক ভাড়া 6 থেকে 10,000 টাকা। দোকান প্রতি অ্যাডভান্স 50,000 থেকে 1 লাখ। 50,000 দিতে পারবেন, টাকা চাঁদা দিলেও ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চান না হকাররা। বড় বড় নেতারা দোকান চালায়, এক নেতারা 4-5টা করেও লাগায়, লোক পায় কিছু বলার নাই, কাকে বলবো না, পুলিশ সরাসরি টাকার ভাগ পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মচারীরা পান বলেও দাবি তাদের। পুলিশ না মিলে এখানে বস্তু দিবে। অন্যদিকে ফুটপাত দখলের বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্তরা। নামে কত দিবেন খরচ? ওই পারে সাজু ভাই গলাইনে যে কথা কর। আসসালামু আলাইকুম। গুলিস্তান একটা দোকান লাগামু ভাই, ট্রেড সেন্টারের সাইডটা অবু ভাই না। ফুটপাত থেকে চাঁদা গ্রহণের অভিযোগ প্রত্যাখ্যান পুলিশের। এমন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপির। পুলিশ এই হকারদের কাছে কোনো চাঁদা তোলা বা কোনো চাঁদাবাজিতে লিপ্ত নয়। কারো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিটি কর্পোরেশন বলছে সেই পুরনো গত বাধা কথা, হকারদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। যেখানে পাবলিক ইজমেন্ট আছে সেখানে ব্যবসা করার সুযোগ নেই, এবং লাইট যারা বাল্ব যারা বিদ্যুৎ ব্যবহার করছে সেটিও নিশ্চয়ই অবৈধ। সেটি বিদ্যুৎ বিভাগের আপনার মাধ্যমে বিদ্যুৎ বিভাগে আমরা নজর আনতে চাই, যদি এরকম হয় তার ব্যবস্থা নেবে। সড়ক ফুটপাত থেকে সরিয়ে দিলে বিকল্প কর্মসংস্থান তৈরি করে দেওয়ার আহ্বান হকারদের। এটা গুলিস্তান মানুষ সড়কের ভিতরে টুকটাক কিছু করে খাচ্ছে ভাই, দোকান দিয়ে এটি তো সাইড কইরা ভাই, হামলা দিলে আবার জায়গা আবার বস। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে মিরপুর ফার্মগেট উত্তরার বিভিন্ন সড়কও যেন পরিণত হয়েছে হকারদের স্থায়ী দখলে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করছেন পথচারীরা। অন্যদিকে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ছে নগরজীবন। বিস্তারিত মাহাদ ইসলাম ধ্রুবর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মোমেন হোসেন ও জাকারিয়া জয়। রাজধানীর মিরপুর এলাকা ব্যস্ততম এই সড়ক দেখে বোঝার উপায় নেই যে এটি কোনো যান চলাচলের পথ। সড়কেই বসেছে বিশাল অস্থায়ী বাজার। জুতা, কাপড়, ব্যাগ, মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক্স, কি নেই এখানে। এমন দখলদারিত্ব শুধু ফুটপাতেই নয়, সড়কের বড় অংশই এখন হকারদের কবজায়। ফলে সংকীর্ণ হয়ে গেছে যান চলাচলের পথ, ভোগান্তি বাড়ছে অসহনীয় যানজটে। 20 ফিটও রাস্তা খালি নাই, যে রাস্তা দেওয়ার জন্য পুরাটা মার্কেট বসা রাখছে, এটা অনেক অসুবিধা হয়। 5 লাইন নিচে 6 লাইন তো রাস্তা থাকে, মানুষ গাড়ি চলাচলের তো রাস্তা নাই। দোকানের কারণে তো পুরো রাস্তাটা দাম। সড়কের মাঝে মার্কেট নাকি মার্কেটের মাঝে সড়ক দেখে তা বোঝার কোনো উপায় নেই। ফুটপাত তো দখল হয়েছিল বহু আগে, এখন সড়কের বড় অংশ নিয়ন্ত্রণে চলে গেছে দোকানিদের। এতে একদিকে যেমন বাড়ছে যানজট, অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ।
শুধু মিরপুরই নয়, একই চিত্রের দেখা মেলে গুলিস্তান, নিউ মার্কেট ও ফার্মগেট এলাকাতেও। সড়কেই বসেছে অস্থায়ী মার্কেট। দিনের বেলায় যেমন তেমন, সন্ধ্যার পর দখলদারিত্ব কয়েক গুণ বেড়ে যায়। আমরা এই জায়গায় বসি, এখন কি করবো? এখন তো না বসলেও আমাদের পেট চলে না। পুলিশ সরাইবো না, রাস্তা মেন জায়গা রাস্তাটা তো সরাই দিবে। এই কাত্রিতে তাও আমরা বেলাজের মতো আমরা এখানে বসি। আমরা এই সিজনটা করা তো আসবো না এখানে, শুধু ঈদের সময়টা দেখে আসি। ঈদের সময়টা দেখে আসি, ঈদ চলে যাবে। জি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, জীবিকার প্রশ্ন থাকলেও সড়ক ও ফুটপাত দখল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হকারদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে বিকল্প জায়গায় পুনর্বাসন করতে হবে। যারা অবৈধভাবে রাস্তায় আছে সেটা থাকতে পারে না, তাহলে তাদেরকে আইডেন্টিফিকেশন করে তাদেরকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভেতরে ফ্যামিলি কার্ডের মধ্যে নিয়ে যাওয়া দরকার। আর এর পেছনে যে চক্র আছে সেই চক্রকে চিহ্নিত করে তাদেরকে নিবৃত্ত করা দরকার। ঈদ বা বড় উৎসব সামনে এলেই এমন দখলদারিত্ব পায় বাড়তি গতি। তাই তো উচ্ছেদের মৌসুমী উদ্যোগ নয়, ফুটপাত ও সড়ক দখল মুক্ত করতে কার্যকর ও টেকসই সমাধানের দিকে তাকিয়ে নগরবাসী। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। সকালে তাকে নিয়ে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত কিনা তা এখনই বলার সুযোগ নেই। রোববার বেলা 11:15টায় এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দরে নেওয়া হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। বেলা 11:15টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্স। তার সঙ্গে যাত্রা করেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাষণ। ওনার সাথে গিয়েছে ওনার স্ত্রী আফরোজা আব্বাস, ওনার বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস। ডাক্তার বলেছে যে আপনার 10 থেকে 15 দিন সময় লাগবে পুরোপুরি সম্পূর্ণ আপনার সুস্থ হওয়ার জন্য। এর আগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, এভারকেয়ার হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে মির্জা আব্বাসকে। করা হয়েছে 2টি অস্ত্রোপচার। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। এই ধরনের পেশেন্টের ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে খুব বেশি, প্রন টু ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য এবং ইনফেকশনের উন্নত চিকিৎসার জন্যই তাকে আসলে বাইরে নেওয়ার ব্যাপারে বোর্ড সুপারিশ করেছে। তবে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত কিনা তা বলার সুযোগ নেই বলে জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আশঙ্কা মুক্ত সেটি বলা খুব মুশকিল, এবং তার যে চিকিৎসাটি যেন উন্নত হয় এবং সেখানে তার যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো কিছুটা যেন ডেভেলপমেন্ট হয়, ভালো হয়, সেটার জন্যই আসলে তার বিদেশে পাঠানো। গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেশিয়ার ইনজেকশন পুশ। 5 মিনিটের মধ্যেই বরিশাল শেরে বাংলা মেডিকেলে প্রাণ গেল 2 রোগীর। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ ধরনের অপেশাদারিত্ব শাস্তিযোগ্য অপরাধ জানিয়ে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। থাইরয়েড রোগে আক্রান্ত 48 বছর বয়সী হেলেনা বেগম 1 সপ্তাহ আগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোববার সকাল 10টার দিকে তার অপারেশন করার কথা ছিল, কিন্তু সকাল 7টার দিকে নাক কান গলা বিভাগের সিনিয়র নার্স মলিনা হালদার অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেশিয়া ইনজেকশন পুশ করেন। কয়েক মিনিটের মধ্যেই ওই রোগীর মৃত্যু হয়। ওই নার্সই একই কাণ্ড ঘটিয়েছেন হেলেনার বিপরীতে 7 নম্বর বেডের রোগীর সঙ্গেও। গালে টিউমার সমস্যায় পটুয়াখালীর শেফালি বেগমকেও অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেশিয়া ইনজেকশন করেন ডান হাতের শিরায়। মুহূর্তেই মারা যান শেফালি। আমার সম্পূর্ণ সুস্থ ছিল, একবারে হাঁটাচলা করতো, কোনো সমস্যা ছিল না। ইনজেকশনটা ক্যানোলা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার মনে করেন সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান দেওয়ার পরে নাই। ব্যবহার ভালো না তাদের কাছে কোনো কিছুর জন্য যাইলে তারা বলে যান আপনারা তো তেল মালিশ। তাৎক্ষণিক ওয়ার্ডের নার্সরা ধামাচাপা দিতে রোগীর উপর দায় চাপাতে চাইলেও ভুল চিকিৎসায় প্রাণ যাওয়া জানাজানি হয়ে যায়। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না। চাকরির লাইফে 26 বছর বয়স, জীবনের একটা সে অনেক মস্ত বড় ভুল করছে। এটা আমার আত্মীয়র বেলায় যদি হইতো আমিও ঠিক এরকমই রিঅ্যাক্ট করতাম। এখন তাদের ভুল হোক বা যাই হোক একটা অপরাধ, এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি
ভবিষ্যতে আবার একই পুনরাবৃত্তি হবে। এ ঘটনায় হাসপাতালের নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলামকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন বলে উল্লেখ করা হয়েছে বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায়। ৭৪ পৃষ্ঠার রায়ে আপিল বিভাগ বলেন, চতুর্দশ সংসদ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে বলে জানান আইনজীবীরা। এর আগে ২০২৫ সালের ২০ নভেম্বর তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে রায় দেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ। প্রাথমিকে লটারি পদ্ধতিতে ভর্তির নিয়ম বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সংসদে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের ভর্তির বিষয়ে নতুন করে ভাববে মন্ত্রণালয়। বলেন, দেশের ৩ ধরনের শিক্ষা ব্যবস্থাকে একীভূত করার বিষয়ে কমিটি গঠন করেছে সরকার। ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী ২০২৭ জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি। বর্তমান সরকার নারী শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ডক্টর জুবাইদা রহমান। রোববার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। নারী ও কন্যা শিশুদের জন্য বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আশাও ব্যক্ত করেন ডক্টর জুবাইদা রহমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল গার্ল গাইড অ্যাডভোকেসি ফোরাম। অনুষ্ঠানে নারীর অধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কন্যা শিশুরা নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষা নিয়ে বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী যখন এগিয়ে যায় তখন জাতিও এগিয়ে যায়। বাংলাদেশ সব নারী ও কন্যা শিশুর জন্য নিরাপদ দেশ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। যে জাতির নারীরা এগিয়ে যায় সেই জাতি এগিয়ে যায়। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের প্রয়াস। ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী ও কন্যা শিশুরা থাকবে নিরাপদ এবং ক্ষমতায়িত। বর্তমান সরকার কন্যা শিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন ডাক্তার জুবাইদা রহমান। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। বর্তমান সরকার কন্যা শিশুর স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার প্রয়াস নেবে। একমাত্র শিক্ষার মাধ্যমেই একটি কন্যা শিশু অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে পদার্পণ করবে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন বলেন, নাগরিকেরা দীর্ঘদিন অনেক অধিকার থেকে বঞ্চিত ছিলেন, সে কারণেই এখনো নারীর অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। একজন নাগরিকের যে অধিকার থাকা উচিত, আমরা অনেক ক্ষেত্রেই সেই অধিকার বঞ্চিত হয়েছি। নারীদেরও অধিকারের জন্য কথা বলতে হবে। আজকে কথা বলতে হচ্ছে কেন? যেহেতু আমরা অধিকার হারা করে রেখেছিলাম, কিছুদিনের মধ্যেই এই বৈষম্য কেটে যাবে। অনুষ্ঠানে সমতা, মর্যাদা ও ন্যায় ভিত্তিক সমাজ গড়তে প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা।
যানজট, মাদক ও জলাবদ্ধতা নিরসন করে জনবান্ধব নগরী গড়ার অঙ্গীকার ব্যক্ত করলেন নবনিযুক্ত 5 সিটি কর্পোরেশনের প্রশাসক। দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা জানান তারা। বলেন, ডেঙ্গু মোকাবেলায় সর্বাধিক প্রাধান্য দেবেন তারা। সিটি কর্পোরেশন যেন জনতার কাছে আস্থার জায়গা হতে পারে সে বিষয়ে কাজ করার কথাও জানান নতুন প্রশাসকরা। জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করা, সেই নীতিতে এবং সবার আগে বাংলাদেশ, এই কথাগুলোকে সামনে নিয়ে আমি কাজ করতে চাই। সিটি কর্পোরেশন হলো নাগরিকদের সেবক, আমরা সেখানে সেবা করব। সেই নাগরিকরা যেন সিটি কর্পোরেশনকে তাদের ক্ষমতা জায়গা মনে না করে। একটি পরিচ্ছন্ন নগরী করতে চাই, একটি সবুজ নগরী করতে চাই, একটি যানজট মুক্ত নগরী করতে চাই। এগুলো আমাদের হচ্ছে প্রথম অগ্রাধিকার। ব্যাংক ঋণে সুদের হার ছাড়িয়েছে 16%। এ অবস্থায় কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ ব্যয় কমাতে বিশ্বের দেশগুলোর সঙ্গে মিল রেখে নীতি সুদ হার নির্ধারণের উপায় খুঁজছে কেন্দ্রীয় ব্যাংক। সেক্ষেত্রে বড় বাধা খেলাপি ঋণ বলছেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানা রিপোর্ট। ভূরাজনৈতিক অস্থিতিশীলতার বছরগুলো পর্যবেক্ষণে দেখা যায় উচ্চ মূল্যস্ফীতির দেশগুলোতে ধারাবাহিকভাবে ঋণের সুদ গুনতে হচ্ছে 33 থেকে কখনো কখনো শতভাগ। আবার চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ভারতের মতো দেশে ঋণের সুদের হার 2023 সালের পর থেকে ওঠানামা করছে 2 থেকে 7.5%। 2024 সাল থেকে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে বাংলাদেশ ব্যাংক। ধারাবাহিকভাবে নীতি সুদ হার 10% স্থির রাখার ফলে ঋণের সুদ বেড়েছে 16% বা তারও বেশি। সব পরিপালন করে যদি ব্যবসা করতে চান, আপনার তো 15% রিটার্ন হওয়া টাফ। তারপর যদি আবার 15% ইন্টারেস্ট দিতে হয়, তবে তো আপনার পক্ষে প্রফিটেবল একটা প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকা দুষ্কর হয়ে যাবে। অর্থনীতি বিশ্লেষকদের মতে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে না থাকলেও সরকারের লক্ষ্য আর অর্জনে বড় বাধা হবে খেলাপি ঋণ। সাস্টেনেবলি রেট অফ ইন্টারেস্ট কমাতে গেলে আপনার এনপিএল এর উপর হাত দিতে হবে। ব্যবসায়ী সংগঠন বলছে, কিছু মন্দ ব্যবসায়ীদের জন্য পুরো শিল্প খাতকে চ্যালেঞ্জে ফেলা সমীচীন নয়। কেন আমার ইন্টারেস্ট রেট এত হাই হলো? এই হাই যে হলো, এই পরিমাণ মুনাফা তো আমি অর্জন করি না। এক্সচেঞ্জ রেটে স্থিতিশীলতা ধরে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কাঠামোগত সংস্কার ও নিরবিচ্ছিন্ন জ্বালানিতে মনোযোগ দিতে হবে সরকারকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ভোক্তার অধিকার নিশ্চিতে তেমন দৃশ্যমান কার্যক্রম নেই বলে অভিযোগ কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে কথা বলেন সংগঠনটির সভাপতি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এ সময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পণ্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়। কেন এবার সরকারি উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হলো না সে প্রশ্নও তোলেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, অন্যতম অনুষঙ্গ ঈদ শপিং মানুষজনের মাঝে আলাদা আনন্দ যোগ করে, যেটি আসলে রমজানের শুরু থেকেই শুরু হয় এবং এখন আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি 4-5 দিন মাত্র বাকি ঈদ এর, এবং তার আগে আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষের যে ঈদ কেনাকাটার যে প্রবণতা সেটি ভিন্ন মাত্রায় চলে এসেছে। কেননা ইতিমধ্যেই যারা শপিং সেরে ফেলেছেন তারা এখন গিফট আইটেম খুঁজছেন তাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য। আবার কেউ কেউ যাদের ঈদের প্রধান যে জামা সেটি কেনার পর গ্রীষ্মকালকে সামনে রেখে তারা আসলে এখন একটু সুতি কটন জামা খুঁজছেন। কেউ আবার খুঁজছেন জামার সাথে মিলিয়ে জুতো। আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, যেখানে আসলে দেখা যাচ্ছে আজকে কর্মদিবস হয়, কিছুটা ভিড় কম, তবে এটি আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের উপস্থিতি বাড়ে। বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে সকাল থেকে মানুষের আনাগোনা ছিল এবং বেলা যত বাড়ে আবার ইফতারের আগে কিছুটা ভিড় কমে, ইফতারের পরে আবার সেটা অনেক বেড়ে যায়। আমরা এই মুহূর্তে যে
যে জায়গাটিতে আছে, অর্থাৎ এখানে দেশি 10, এখানে 10টি দেশি যে ব্র্যান্ড আছে তাদের সব এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের বেশ ভালো রকমের উপস্থিতি। এবং এর আগে আমরা ছিলাম আসলে বিদেশি পোশাক যারা বিক্রি করেন, বিশেষ করে ইরানি, ভারতীয়, পাকিস্তানি সেসব ড্রেসের দোকানেও এখন পর্যন্ত মানুষজন ভিড় করছেন পছন্দের জামাটি সংগ্রহ করার জন্য। এছাড়া জুতোর সাথে যেটি বলছিলাম, জামার সাথে মিলিয়ে জুতো অনেকে কিনছেন। পরিবারের ছোটদের অনেকেই শপিং আবার নতুন করে করছেন, যেহেতু রমজানের শুরুর দিকে মানুষজনকে আমরা দেখেছি যে বাচ্চাদের শপিংটা আগে করে ফেলতে, সেটি কিন্তু আবার এখনো কিছু মানুষজনের উপস্থিতি আমরা দেখছি। আমরা যেটি আসলে দেখছিলাম যে ঈদ শপিং এর এই যে প্রবণতা, এখানে একটা ভিন্ন রকম মন্তব্য মানুষজন করছেন, বিশেষ করে ক্রেতারা করছেন যে গত কয়েক বছরের তুলনায় এবছর জামা জুতো যাই বলুন না কেন সবকিছুতেই আসলে দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে তারা যেটি বলছেন, জামার ক্ষেত্রে যেই জামাটি আসলে গত বছর 5,000 টাকায় পাওয়া যেত সেটি এবছর 6,500 অর্থাৎ অন্তত 15 থেকে 20% দাম তারা বেশি দিতে হচ্ছে তাদের। এবং একই কথা কিন্তু স্বীকারও করছেন বিক্রেতা। তারা বলছেন যে নানান কারণে আসলে জামার দাম তাদের বেশি নিতে হচ্ছে, সে কারণে বিক্রয়ের উপর কিছুটা প্রভাব তাদের পড়েছে, সেটি কিন্তু দুই পক্ষই স্বীকার করছেন। এবং যে ঈদ শপিং এর যে শেষ মুহূর্তের আমেজ সেটি কিন্তু একেবারে চলছে। এবং এই যে শপিংটা সেটি আগামী 2-3 দিন আরো বেশি বাড়বে, বিক্রেতাদের সেই প্রত্যাশা। যারা আসলে যাদের বেশি প্রয়োজন, বিশেষ করে যারা ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি এই শপিং এ, তাদের শপিং তো এখন চলছে। তো এই ছিল বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে আমার কাছে ঈদ শপিং এর সবশেষ খবর। জানছিলাম ঈদ কেনাকাটার খবর। দেশের বাইরের খবর, ইরানের ইসফাহানে ইসরায়েলি হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। লেবাননেও নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে প্রাণ গেছে 14 জনের। জবাবে ইসরায়েলে পাল্টা আঘাত হেনেছে আইআরজিসি ও হিজবুল্লাহ। হামলা হয়েছে আমিরাত, সৌদি ও কুয়েতের বিভিন্ন মার্কিন স্থাপনাতেও। নেতানিয়াহুর মৃত্যুর আগ পর্যন্ত তাকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে ইরান যুদ্ধবিরতি চাই দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখনই কোনো চুক্তিতে রাজি নন তিনি। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন আরও তীব্র হচ্ছে। শনিবার ইস্পাহানে ফ্রিজ ও হিটার তৈরির কারখানায় হামলায় বহু শ্রমিক নিহত হন। একই সময়ে তেহরান, তাবরিজ, বন্দর আব্বাস ও কেরমান প্রদেশের সিরজানেও হামলার খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা অভিযান চালায় ইরান। তেল আবিব ও রামলায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটির কাছে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবও ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সাইদন ও নাবাতিহে শহরে বিমান হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা জবাবে হিজবুল্লাহ রকেট ছোড়ার পাশাপাশি একদিনে কয়েক ডজন ইসরায়েলি অবস্থানে হামলার দাবি করেছে। এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভূখণ্ড থেকে মার্কিন সেনা বহিষ্কারের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হরমুজ প্রণালী খোলা রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশও যুদ্ধজাহাজ পাঠাবে এবং প্রয়োজনে উপকূলে ব্যাপক বোমা হামলা চালানো হবে। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ইরান যুদ্ধবিরতি চাইলেও প্রস্তাবের শর্ত সুবিধাজনক না হওয়ায় তিনি এতে রাজি নন। একই সঙ্গে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জীবিত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গেজেট অনুযায়ী কেন ডাকা হলো না সংস্কার পরিষদের অধিবেশন? প্রশ্ন বিরোধী দলীয় নেতার। সংবিধান পরিবর্তনের মতো বিষয়ে অধ্যাদেশে আসতে পারে না, জবাব স্বরাষ্ট্রমন্ত্রীর। চাহিদা অনুযায়ী মিলবে জ্বালানি তেল, বিক্রিতে রেশনিং সহ সব বিধিনিষেধ তুলে নিল সরকার। রাশিয়ার তেল আনার বিষয়ে চলছে আলোচনা, জানালেন প্রতিমন্ত্রী। এবং ঈদ যাত্রায় রেলপথে ঘরমুখী মানুষের ভিড়, সময় মতোই ছাড়ছে ট্রেন, বিনা টিকিটে প্রবেশে বিধিনিষেধ। ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই ঠেকাতে তৎপর ডিএমপি। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিশা। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।